আমরা যখন কোনো ফাইল ক্রিয়েট করবো আর কি, তখন আমরা এখান থেকে যথাযথ আপনার ড্রাইভার বা আপনার ফোল্ডার যেখানে থাক, ফোল্ডার থেকে আমি রাইট মাউস ক্লিক করে এখান থেকে যে নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। ওকে, এখানে আসার পর আপনি হচ্ছে আপনার ফাইলের যে কোনো নাম, এনি নাম আপনি দিতে পারেন। আমি একটা নাম দিয়ে দিলাম ইন্ডেক্স। দেন পরে যেটা দেওয়া আছে ডট টিএক্সটি, আমরা এটাকে রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে এখানে লিখবো এইচটিএমএল। ওকে, দেন এন্টার দিলে অর্থাৎ এটাকে আমি ইউজ করে দিলাম। সো এটা আমার ক্রিয়েট হয়ে গেলো। দেন এটাকে আবার ওপেন করতে হবে। সো এখান থেকে আমি রাইট মাউস ক্লিক করি। রাইট মাউস ক্লিক করার পর এই যে ওপেন উইথ, এখান থেকে এই যে সাবলাইম টেক্সট বা নোটপ্যাড আপনি যেটা দিয়ে ওপেন করেন। সো আমি সাবলাইম টেক্সট ওপেন করলাম। ওকে, সাবলাইম টেক্সট ওপেন করলাম, আমার এটা ওপেন হলো। ওপেন হওয়ার পর যদি আমি এবার এখানে এসটিএমএল কোড লিখি, ধরুন আমি এসটিএমএল লিখলাম। এসটিএমএল লেখার সাথে সাথে মোটামুটি আমার যে প্রাইমারি কোডগুলো দরকার ও আমাকে সেগুলো কিন্তু সাজেস্ট করে দিছে। আর যদি আমি এটাকে ম্যানুয়ালি লিখতে চাই তাহলে কি হবে, এসটিএমএল লেখার পর দেন ব্রেক দিতে হবে, অর্থাৎ যেটা আমি ওপেন করবো সেটা আমি ক্লোজ করব। ওকে, দেন হেডিং ট্যাগ অর্থাৎ হেড। ওকে, হেডের ভিতরে টাইটেল। ক্লিয়ার? দেন আমরা যত কাজ বাজ করি আর কি সেটা থাকে কোথায়, বডির ভিতরে। এটা হচ্ছে আমাদের মেইন আউটপুট। ওকে, যেমন আমরা টাইটেল এখানে যদি লিখি এবিএফ, লিখে আমি সেভ দিলাম। দেওয়ার পর এটাকে যদি আমি একটু ওপেন করি ব্রাউজারে, ওপেন করলাম। ব্রাউজারে ওপেন করার পর আমি দেখেন টাইটেলে যেটা লিখছিলাম, হ্যাঁ, সেটা আমার এই যে উপরে দেখাচ্ছে এখানে। ক্লিয়ার? সো আমরা টাইটেলে যা লিখবো এখানে সেটা আমার কোথায় আসবে, এই টাইটেল বারে আসবে। ওকে, আর এই যে বডিতে মানে আমরা যখন কোনো একটা ব্রাউজার ওয়েবসাইট বা আমরা কোনো একটা কিছু ব্রাউজ করি, তখন আমরা পেজ বা এটা এখানে যা দেখি আমাদের সামনে সেটা থাকে কোথায়, বডির ভিতরে। এই যে বডি দেখতেছেন, এই বডির ভিতরে থাকবে সবকিছু। আমরা যদি এখানে একটা কোড লিখি, ধরুন আমি S2 ট্যাগের ভিতরে আমি একটা হ্যালো ওয়ার্ড লিখলাম, যে হ্যালো। সেভ দিয়ে এবার হচ্ছে একটা রিফ্রেশ দিই, দেখুন এই যে হ্যালো চলে আসছে। ওকে, তো সেটা হচ্ছে কোথা থেকে, আমি বডিতে যা কিছু লিখবো সেটাই হচ্ছে আমরা এখানে দেখবো। ক্লিয়ার? পরে এখানে দেখেন, এখানে যখন আমরা হচ্ছে এইচটিএমএল লিখতে গেছিলাম তখন একটা কি ছিল, ডক টাইপ এরকম কিছু একটা ছিল, তাই না? এবার এটা দ্বারা আসলে কি ডিক্লেয়ার করে, আপনার যখন এইচটিএমএল এখন HTML5 চলতেছে অর্থাৎ আপনার ডকুমেন্টটা কোন টাইপের সেটা ডক টাইপ দিয়ে বলা হয়। আমরা কিন্তু ডক টাইপ দিই না, কিন্তু তারপর আমাদের কাজ করতেছে। যেমন দেখেন আমি যদি এটাকে রিমুভ করে দিই সবগুলো, দিয়ে আমি এখান থেকে HTML লিখি, ও আমাকে এই যে ডক টাইপ সাজেস্ট করতেছে। এর মানে হচ্ছে যে এই ফাইলটা কোন টাইপের। এখন আমরা HTML5 এ আছি, সো এটা HTML5 আর আপনাকে ওইভাবে ডিক্লারেশন করতে হয় না, ওই ডিক্লারেশন করে দেয়। দেন এবার যদি আমরা এখানে লিখি ABF এর ভিতরে, এখানে ABF লিখলাম, আর এই যে বডি, মানে আপনার কোডগুলো সাজানো আছে এখানে। এবার বাকি কাজ আপনাকে বডির ভিতরে করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ আপনার যত যা কিছু আছে, হেডিং ট্যাগ, তারপরে প্যারাগ্রাফ, আপনার আছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, টেবিল, যা কিছু আছে অর্থাৎ যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগ আপনার বডির ভিতরে কাজ করবে। আর স্টাইল আমরা তিনভাবে লিখতে পারবো, সেটা পরে যাব। আচ্ছা, এখানে দেখেন আমি যদি হেডিং ট্যাগ লিখি, হেডিং ট্যাগ থাকে কি কি, H1, আমি H1 এর ভিতরে হ্যালো লিখলাম। তারপরে হচ্ছে H2 এর ভিতরেও যদি আমি হ্যালো লিখি, লিখে আমি সেভ দেই, এটা হচ্ছে H1 H2। সো এভাবে কয়টা ট্যাগ আছে, 6, মানে 6টা ট্যাগ আছে এভাবে। আপনি এভাবে 6টা ট্যাগ লিখতে পারবেন, H1 H2 H3 H4 H5 এরকম। দেন হচ্ছে যদি আমরা প্যারাগ্রাফ লিখি, মানে পি লিখলাম, আমি পি ট্যাগ, যেটাকে আমরা বলি প্যারাগ্রাফ। আমি একটা ডামি টেক্সট যদি নেই এখান থেকে, ধরেন আমি এখানে সার্চ দিলাম ডামি টেক্সট, আমি এখানে এটাকে রেখে দিলাম, দিয়ে
আমি যদি আরেকটা প্যারাগ্রাফ নেই, পি নিলাম, নেওয়ার পর এখানে এটাকে রাখলাম, দেন সেভ দিলাম। এবার যদি রিফ্রেশ দিই, দেখুন এই প্রথমটা একটা প্যারাগ্রাফ, আমার মাঝখানে কিন্তু এন্টার দেওয়া লাগে নাই, আমি শুধু পি ট্যাগের ভিতরে লিখছি, ও অটোমেটিক্যালি একটা প্যারাগ্রাফ বা প্যারা করে নিয়েছে। ক্লিয়ার? অর্থাৎ আপনি পি ট্যাগের ভিতরে যখন কোনো কিছু লিখবেন, এটা অটোমেটিক্যালি প্যারাগ্রাফ হয়ে যাবে। এখন আসেন, এখানে আমরা সাথে সাথে একটু সিএসএস দেখি, সেটা হচ্ছে যেমন এখানে এই যে ডান পাশে লেখাটা, এটা কিন্তু আমার সমান নাই। বাম পাশে লেখাটা যেরকম সমান আছে চারপাশে, বাট এটা কিন্তু সমান না। যদি আমরা এটা দেখি, এটাকে আমরা সমান করতে চাই, তাহলে আমাদেরকে হালকা একটু সিএসএস লিখে দিলেই হচ্ছে কি টেক্সট অ্যালাইন। এটাকে যদি আমরা জাস্টিফাই করে দিই, যেটা আমরা এমএস ওয়ার্ডে কাজ করেছিলাম, এমএস ওয়ার্ডে আমরা কি করছিলাম, জাস্টিফাই, সেন্টার, লেফট, তারপরে রাইট। তো এখানে ধরেন ওটাই আর কি। দেখুন এই যেটা ডান পাশ কি হয়ে গেল, সমান, এটার বাম পাশে যেরকম ডান পাশও সেম, কিন্তু উপরেরটা সেম না, কারণ উপরেরটা আমরা জাস্টিফাই দেই নাই। এখান থেকে যদি এটাকে আমরা কপি করি, এবার এখানে এই পি ট্যাগের ভিতরে দিয়ে দেই, ওকে ফাইন, এটাও জাস্টিফাই হয়ে গেল। তাহলে আমরা দেখলাম H1 H ট্যাগ। ধরেন আমরা যদি একটা টেবিল ডিক্লেয়ার করি, ক্লিয়ার, আমি এখান থেকে একটা টেবিলের আগে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে দেখাই। ধরুন আমি একটা ইউআরএল নিলাম, এখানে আমার থাকতেছে কি লাই, আমি এ লিখলাম, তারপরে বি সি ডি, সেভ দিলাম, আসতেছে এ বি সি ডি। ক্লিয়ার? যদি আমরা আরেকটা নিয়ে অর্ডার লিস্ট নেই, নিয়ে সেম এই এবিসিটাকেই এটার ভিতরে রাখলাম, এবার এখানে রিফ্রেশ দেই, তাহলে কি আসতেছে, এ বি সি ডি আসলো, কিন্তু সিরিয়াল কত আসতেছে, 1 2 3 4, আর আগেরটা আসতেছে বৃত্ত চিহ্ন মতো। যদি আমরা এখানে এটাকে এটা লিস্ট স্টাইল টাইপ বলে দেই, তাহলে কি হবে, ধরুন আমরা একটা স্টাইল দেই, তারপরে লিস্ট স্টাইল টাইপ আমরা নান করে দিই, নান, তাহলে কি হবে, নাই চলে গেছে। যদি আমরা এটাকে স্কোয়ার করে দিই, ধরুন আমি স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে কি হলো, এটা স্কোয়ার টাইপ চলে আসলো। ওকে, যদি আমি সার্কেল দিই, সার্কেল দিলাম, দেওয়ার পর এবার আমি একটা রিফ্রেশ দিই, তাহলে এটা সার্কেল টাইপ। ক্লিয়ার? তাহলে স্কোয়ার, সার্কেল, মানে এইভাবে যদি আপনি, আমরা এখানে দেখি আর কি কি সার্চ করতে আমাদের, ধরুন আমি যদি এটা দিই লিস্ট ডিটেইলস টাইপ, তাহলে কি হবে, ওকে, মানে আপনি যেটা দিয়ে ডিক্লেয়ার করতে চান আপনি এভাবে ডিক্লেয়ার করতে পারতেছেন। সো এগুলো আছে আর কি, আপনার যদি কোনো স্যাম্পল আপনি দিতেছেন, মূলত আনঅর্ডার লিস্ট হচ্ছে কি একটা স্যাম্পল টাইপের, ইজিবি যা আছে আর কি। যাই হোক, আমরা সেদিক না যাই, এটাকে আমরা এটাকে স্কোয়ার করে দিই, সো আমি স্কোয়ার দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমরা এখানে একটা লিস্ট দেই, স্টাইল দিলাম, লিস্ট স্টাইল টাইপ, এটাকে আমরা এ দিই, তাহলে কি হবে, লিস্ট স্টাইল টাইপ আলফা নিউমেরিক, আপার কেস, লোয়ার কেস, আলফা দিই, তাহলে কি আসছে, এ বি সি ডি, এভাবে শুরু হইতেছে। আপনি চাইলে লয়ার কেস দিলে কি হবে, ছোট হাতের এবিসিডি আসবে। ক্লিয়ার? আর এখান থেকে যদি আমরা স্টার্ট কল করাই, স্টার্ট, দেখি আমরা এ দিয়ে কি আসে,
যদি আমরা স্টার্ট 10 থেকে দেই তাহলে কাজ করতেছে, মানে সংখ্যা শুরু দিয়ে শুরু হচ্ছে, স্টার্ট কত, এটা 10 থেকে শুরু হবে, 10 11 12 13। ওকে, এটা গেল আনঅর্ডার লিস্ট, আর এটা হচ্ছে অর্ডার লিস্ট। তো এখানে যদি আমরা আবার স্টাইল দিয়ে কাজ করাই, লিস্ট স্টাইল, এটাকে নান করে দিই, সেম নান করে দিলে কি হবে, হ্যাঁ চলে যাচ্ছে। আর যদি আমরা রোমান কোনো সংখ্যা ইউজ করতে চাই, 1 2 3 4 5 যেটা রোমান সাইন থাকে আর কি, দেন এটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। স্যার, জি, এই যে উপরে যে হেডিংটা, ভিতরে কি শুধু টাইটেলটাই হবে? এটা মানে হ্যাঁ হ্যাঁ, হেডের ভিতরে কি টাইটেল ছাড়া আর কিছু লেখা যাবে না? যাবে যাবে যাবে। আপনার হেডিং, আর এই যে নিচে যে স্টাইলের পাশে যে লিস্ট স্টাইল টাইপ, এগুলা কি এই যে ব্র্যাকেটটার বাহিরে, মানে এটার নিচের সাইডে লেখা যাবে না, এটার ভিতরেই লিখতে হবে? এটা হ্যাঁ, এটা কি এটার ভিতরেই লিখতে হবে? আপনি এখানেও লিখতে পারেন স্টাইল সিএসএস কল করে, অথবা আপনি এটা যদি বাইরে কল করতে চান সিএসএস, তাহলে বাইরে সিএসএস কল করে লিখতে পারেন। সিএসএস আমরা 3 ভাবে লিখতে পারি। ওকে, যদি আপনি এক্সটার্নাল লিখতে চান তাহলে এক্সটার্নাল, তারপরে ইনার লাইন, ইনলাইন, যেভাবে লিখেন। আমি ওইদিকে স্যার, যাচ্ছি না। আপনি যখন লিখতেছেন তখন এই যে এই হেড বডি এগুলা তো একটা অল্প একটু লিখলে আরেকটা সাজেস্ট করে, কিন্তু আপনি যে ভিডিও দিছিলেন ওটা দেখে যখন করলাম তখন এগুলা সাজেস্ট করে নাই। তো সাজেস্ট না করলে কিভাবে করব? আচ্ছা, সাজেস্ট না করলে কিভাবে করবেন, আপনি সাবলাইম টেক্সট এমনি ডাউনলোড দিছেন? জি জি সাবলাইম টেক্সট ডাউনলোড, প্রথমে হচ্ছে ফাইলটাকে সেভ করে নেবেন। জি, প্রথমে ফাইলটা, করছিলাম, কিন্তু তবু আমার এইচটিএমএল এর পরে কিছু আসে নাই, পরে দেখে দেখে করা লাগছে। ফাইলটা যদি আপনি হচ্ছে মানে প্রথমে সেভ করে নেন এচটিএমএল লিখে, তাহলে এটা আসবে, সাজেস্ট করবে। আর প্রথমে যদি, যেমন আমি যদি আরেকটা ফাইল নিই এখান থেকে, আমি যদি কোনো একটা নিউ ফাইল নিই, নিউ ফাইল নিই, আমি এটা সেভ করি না, কিন্তু আমি যদি এখানে এইচটিএমএল লিখি তাহলে এটা আমার সাজেস্ট করতেছে না। ক্লিয়ার? এখানে জি যাই লিখি না কেন এটা আমার সাজেস্ট করবে না। আর যখন আমি এটাকে এইচটিএমএল টাইপ লিখে নিব, এটা তখন হচ্ছে সে আমাকে সাজেস্ট করবে। যেমন আমি যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল, তো এক্সটেনশন লেখা আছে, এখানে আমি এখন এইচটিএমএলটাকে যেটাই আমরা লিখবো ও আমাকে সাজেস্ট করতেছে। ক্লিয়ার? এই যে ইনপুট আমি জি এবার এন্টার দিই, আমার মানে মোটামুটি ইনপুটের টাইপ, নেম, এগুলো চলে আসে, যেগুলো বেসিক থাকে আর কি। জি দেখেন, এটা তো ভাই ইমেজ প্যাকেজের কারণে না ভাই? বুঝি নাই। এটা মনে হয় ইমেজ প্যাকেজের জন্য না, প্যাকেজ ইমেজ মানে সাজেস্ট করে যে এগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটাই। স্যার, আরেকটা কথা ছিল, ওই যে আপনি যে প্রথমে বলছিলেন না যে ক্লাস শেষে তারপরে কোশ্চেন করতে, আমার মনে হয় 10 মিনিট পর পর একটু কোশ্চেন করতে দিলে ভালো হতো, কারণ দেখলাম আমি লিখতে গেলাম আপনার 2-4টা লাইন চলে গেছে, কিছুই বুঝলাম না, এই জন্য। না, তখন লিখবেন না, আমি যখন দেখাচ্ছি তখন লিখবেন না, একটু পরে লিখতে হবে, তাহলে আপনি বুঝবেন না, তাহলে আবার একটু ওদিক যাবেন। স্যার, কোশ্চেন ভুলা যাইতো। এই জন্যই তো বললাম যে খাতায় লিখেন প্রয়োজনে। আর খাতায় লিখতে গেছি আর আপনার 2 লাইন ছুটে গেছে। আপনি খুব জলদি জলদি করেন, তো আমি খাতায় লিখতে লিখতে আপনি 2টা দেখায় ফেলছেন, তো এই জন্য ভাবলাম কোশ্চেন করে ফেলি। আচ্ছা, দেখেন আমরা হেডিং, এই যে হেড ট্যাগের ভিতরে টাইটেল, আপনার সিএসএস এর স্টাইল, তারপরে যা কিছু লিখবেন এটা থাকবে হিডেন টাইপের মতো, অর্থাৎ আপনি এখানে শুধুমাত্র টাইটেলে যেটা লিখতেছেন সেটা ভিউ হইতেছে, বাট হেডিং ট্যাগের ভিতরে যদি আমরা অন্য কোনো কিছু লিখি, এখানে আমি কোনো লিঙ্ক লিখলাম সাপোজ, হ্যাঁ, এখানে অনেক কিছু থাকতে পারে, হেডিং থাকতে, মানে আমরা একটা লিঙ্ক দিব, কিন্তু এটা আমার বডি বা এখানে কোথাও ভিউ করবে না, এটা আমি দেখবো না। আমরা এখানে যা কিছু দেখবো সবকিছু বডি থেকে, বাট এখানে আমরা হয়তো স্টাইল বা কোনো কিছু লিখতে পারি। যেমন আমরা এখানে একটা স্টাইল যদি কল করাই, এখন আপনাদের ধরে আমি মানে এটা যাইতে চেয়েছিলাম আরো পরে, স্টাইল, যেমন এখানে যদি আমরা ইউএল, মানে আমার যত ইউএল আছে সবগুলোকে আমি এখানে কল করাই, তো এখানে লিস্ট স্টাইল টাইপ ধরেন
নানই করে দিই আপাতত, নান। দেখেন তাহলে এটা কি হয়ে গেছে, নান হয়ে গেছে অটোমেটিক্যালি। আমার কিন্তু এখানে কোনো স্টাইল লেখা নাই ইউএল এর ভিতরে, মানে ইউআই এর ভিতরে, ইউএল এর ভিতরে। তো এটা যখন আমি এখানেই লিখছি, এটা কিন্তু কাজ করছে। ওকে, আবার যদি আমরা এখানে ইউএল কে ক্লাস কল করাই, কাজ করাই, সেটাও করতে পারবো। তো সেগুলো হচ্ছে সিএসএস এ যখন যাবো আমরা, তখন একটু দেখি। আপাতত আমরা এইচটিএমএল টা দেখি, সিএসএস আমরা অত বেশি চিন্তা না করি আর কি। অর্থাৎ আমরা হেডিং ট্যাগ যেটা জানলাম যে 6টা, আপনারা 6টা এখানে লিখে দেখবেন যে 6টা হেডিং ট্যাগ। কারণ 7 যদি হেডিং ট্যাগ দেয় কোনো, সেটা কাজ করবে না কিন্তু। এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আর একটু যদি প্র্যাকটিস আমি দেখাই, আপনারা নিজেরা বাসায় যদি প্র্যাকটিস করতে চান একটু ভালোভাবে, যেটা আমি আপনাদের বলেছিলাম যে W3 স্কুলস দেখবেন। দেখেন এই যে w3schools.com, এখান থেকে যে টিউটোরিয়াল, তো এখানে HTML বলেন, CSS বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, বুটস্ট্র্যাপ বলেন, তারপরে PHP বলেন, মানে মোটামুটি যেগুলো বেসিক যা কিছু দরকারি, যে PHP, পাইথন, জাভাস্ক্রিপ্ট, তারপরে C++, জাভা, jQuery, আপনি মোটামুটি এখান থেকে বেসিক ধারণা নিতে পারবেন। যদি আমরা PHP দেখি, দেখেন PHP মোটামুটি কি কি দেওয়া আছে: ইনস্টল, সিনট্যাক্স, ভেরিয়েবল, ইকো, ডাটা টাইপস, স্ট্রিং, নাম্বার, ম্যাথ, ইফিলস মানে লুপস, ফাংশন, তারপরে আপনার ফর্ম ভ্যালিডেশন, ডাটা ইনসার্ট থেকে শুরু করে এখানে সবকিছু থাকে। যেমন আপনার যে ফাইল ওপেন, রিড, ক্রিয়েট, ফাইল আপলোড, ঠিক আছে। অবজেক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড থাকলে আপনি এখান থেকে সেটাও দেখে নিতে পারেন আর কি। ইনহেরিটেন্স থেকে শুরু করে যা কিছু আছে মোটামুটি পিএইচপি বেসিক যেটা দরকার, এই যে কানেক্ট, ডিবি, তারপরে ক্রিয়েট টেবিল, ইনসার্ট ডাটা, ডাটা কিভাবে আপনি ডাটাবেসে ইনসার্ট করেন পিএইচপি দিয়ে। তো এখান থেকে চাইলে আপনারা পিএইচপি, এটা হচ্ছে পিএইচপির জন্য। আর এই হচ্ছে এইচটিএমএল, যেমন এইচটিএমএল মোটামুটি যা কিছু দরকার। আমি এই জন্য আপনাদের বললাম যে এইগুলো আপনারা চাইলে বাসায় একটু দেখে নিতে পারেন। ইন্ট্রোডাক্টরি, এইচটিএমএল কি, হোয়াট ইজ এইচটিএমএল, এইচটিএমএল মানে এই যে ডক টাইপ, এখানে সবকিছু দেওয়া আছে। ডক টাইপ কি, ডক টাইপ হচ্ছে কি, ডিক্লারেশন ডিফাইন্স দ্যাট দিস ডকুমেন্টস ইজ এন HTML5 ডকুমেন্ট। তারপরে HTML কি, হেড, টাইটেল, বডি, H1, P। এবার আসেন ট্যাগ, ট্যাগগুলো আপনারা কোথায় পাবেন? যে সবগুলো ট্যাগ এখান থেকে হয়তো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে ঝামেলা হইতে পারে। একটু স্ক্রল করে নিচে আসেন, নিচে আসার পরে দেখবেন যে লেখা আছে ট্যাগ লিস্ট, এই যে HTML ট্যাগ লিস্ট। ওকে, HTML ট্যাগ লিস্টে যান, গিয়ে এবার এখান থেকে এই যে ট্যাগগুলো দেওয়া আছে এক এক করে, আপনার এই সবগুলো ট্যাগ এক এক করে দেখতে পারেন। যে এখান থেকে সবই আপনাদের প্রয়োজন হবে এরকম না, হয়তো দুই একটা আপনাদের কাজের ক্ষেত্রে বেশি লাগতে পারে, আর কিছু হয়তো বা জেনে রাখলেন, মানে থাকলো, জানা থাকলে ভালো আর কি। তো এভাবে এখান থেকে এগুলো সব আপনারা একটু দেখে নিতে পারেন। যেমন আমি যেটা দেখাইছিলাম যে ইউএল ট্যাগ, এই দেখুন এখানে দেওয়া আছে। ওকে, এটা কি কি ডিফাইন করে আপনারা চাইলে এখান থেকে এটাকে পরেও নিতে পারেন। তারপরে আমরা যদি দেখি এখানে পি ট্যাগ আমি দেখাইলাম, ওয়েল অর্ডার লিস্ট, এখানে দেওয়াই আছে অর্ডার লিস্ট কি বা কিভাবে কাজ করে। আপনারা ইভেন এখান থেকে যে ট্রাই ইটসেলফে ক্লিক করে দেন এখান থেকে যদি আপনারা কোনো কোডিং চেঞ্জ করেন, ধরেন আমি এখানে কিছু একটা লিখবো, লিখে এখানে এই যে রান, এটা কিন্তু এখানে আউটপুট আসবে। সো অর্থাৎ আপনার এখানে অনলাইনে আপনি এটাকে আবার বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। ক্লিয়ার? তো এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যেখানে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন বাসায় বসে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আর কি, স্যার এটার ভিতরে কি করার জন্য কিনা লাগে কিছু? কিছু কেনা লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। ক্লিয়ার? এটাতে কোনো টাকা পয়সা কিছু নেবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি বাসায় বসে বসে এটাতে প্র্যাকটিস করতে পারবেন। স্যার আরেকটা কথা, এই যে আপনি যে টাইটেলের ভিতরে ABF লিখলেন, এটা কি এখন আমরা সার্চ করলে পাবো? না, এটা তাহলে এটা আলাদা করে? এটা সার্চ জি, করলে পাবো বলতে কোনটা বুঝি নেবেন? অনলাইনে সার্চ করলে পাবেন কিনা সেটা? হ্যাঁ হ্যাঁ। এখন তো পাবেন না, কারণ আমার আমার তো এই কাজ, আমি যে কাজটা করতেছি এটা করতেছি কোথায়? অফলাইনে, কিন্তু অনলাইনে না। ও, তার মানে এটা আবার অনলাইনে আপলোড করা লাগবে এরকম কিছু? যদি আপনি সার্চ করে পেতে চান তখন হচ্ছে অনলাইনে গেলে, তখন আপনি সার্চ করলে ওই ট্যাগ ধরে ধরে অনলাইন খুঁজবে, কারণ এটা তার অনলাইনে নাই। ক্লিয়ার? স্যার অনলাইন করতে চাইলে কি করা লাগবে এটা তো দেখাবেন তাই না?
ওটা লাস্টের দিকে, এই জন্য তো বললাম একটু আস্তে আস্তে ধারাবাহিক সময় দিবেন, হ্যাঁ, কারণ আমরা এখনো কাজই শুরু করলাম না, যদি প্রথমেই। অনেক কিউরিওসিটি, সরি স্যার। সমস্যা নাই, ওটা থাকলে ভালো। কিন্তু আমি জন্যই বললাম যে আমরা যখন দেখবেন যে আমরা ক্লাসের ভিতরে আস্তে আস্তে যখন হচ্ছে ধারাবাহিকভাবে আগাইতে থাকবো, তখন আপনাদের কোশ্চেনের অনেক অ্যান্সার চলে আসবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, দেখেন আমরা যেটা যেটা দেখলাম, ইউএল, তারপরে ওএল, মোটামুটি একটা ইমেজ আমরা কি করে আনতে পারি। একটা ইমেজ দেখাই প্রথমে। ইমেজ ট্যাগ যদি আমরা ভিউ করতে চাই কোনো একটা ইমেজ, তো সেক্ষেত্রে আমরা লিখবো কি আইএমজি, লিখে এন্টার। এসআরসি মানে সোর্স। এমনি সোর্স শব্দ অর্থ আমরা জানি কি উৎস, মানে আপনার ইমেজটা কোথায় আছে। ওকে, তো সেটা সেটা আপনাকে বলে দিতে হবে। যেমন আমাদের এখানে কোনো ইমেজ আপাতত নাই, তো যদি আমরা চাই একটা ইমেজ নিতে আর কি, আমরা একটা ইমেজ নিব। আমি দেখি আমার ডাউনলোড করা কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, ধরেন আমি এটা কি নেই, এটা নেই। আচ্ছা, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। আমি এটা জাস্ট একটু চেঞ্জ করে দিই, এটাকে চেঞ্জ করে 1 দিয়ে দিলাম। তো 1.jpg, তাহলে আমার ফাইল নেম কি 1.jpg। ক্লিয়ার? এবার যদি আমি একটা রিফ্রেশ দিই এখানে, আচ্ছা স্যার ওটা পিএনজি লেখা ছিল। ইয়া, পিএনজি। সো পিএনজি হওয়ার কারণে আমরা লিখলাম জেপিজি, ও কিছুই সাজেস্ট করে না, আমি পিএনজি লিখলাম। এবার চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এটা তো ধরেন আমি এটা নেই, এটা নেক্সট কত, এটাকে আমি 2 দিলাম। তারপর এটা হবে কি জেপিজি, যেহেতু এক্সটেনশন জেপিজি আছে। দেখুন এবার এটা আসছে। এখন এটাকে যদি আমরা কোনো সাইজ দিতে চাই, অর্থাৎ আমি ইমেজটার ওয়াইড, হাইট এগুলো বলে দিব, আমরা সরাসরি এখান থেকে ওয়াইড ডিক্লেয়ার করতে পারি। আমরা ওয়াইড থেকে 100 দিলাম, দিয়ে আমি এটাকে সেভ দিই। দেখুন এটা 100 ওয়াইড, নিচের বেশি নেয় নাই। যদি আমরা এটাকে মানে আরেকটু বেশি দিতে চাই, অর্থাৎ 300, দেন এটার সাথে যদি আমরা হাইট কল করাই দেই, সো হাইটও দিতে পারবো 300, নিয়ে গেল। ওকে, আর একটা হচ্ছে যে কোনো ইমেজের একটা ALT মানে অল্টারনেট থাকে, সেটা হচ্ছে কি এই ইমেজটার নাম। যদি ইমেজটা কোনো কারণে আপনার পেজে লোডিং হইতে সময় নেয়, হ্যাঁ, তখন হচ্ছে এই নামটা দেখাবে। ধরুন আমি এখানে লিখে দিলাম যে ইমেজ, আর এখানে শুধু ইমেজ না লিখে যদি আপনি এখানে হচ্ছে আপনার যে মানে এই ইমেজটার আসলে কোন ধরনের ইমেজ, এটা কিসের ইমেজ, ওকে, যদি আপনি সেটা এখানে লিখে দেন। ধরুন আমি এটা লিখে দিলাম যে লোগো, এসডিআই লোগো আমি লিখে দিলাম। তার মানে এখানে বোঝা যাবে যে এসডিআই লোগো এখানে আপলোড হচ্ছে। আর এই এসডিআই লোগো এটা তখন হচ্ছে আপনার যখন এসইও কিংবা গুগলে কেউ সার্চ করবে এসডিআই লিখে, তখন আপনার এই এসডিআই তেও তখন সার্চিং এ কাজ করবে। সো এএলটি যে নামটা দিবেন সেটা চেষ্টা করবেন যেন ওই ইমেজের রিলেটেড নাম হয়। ক্লিয়ার? তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন এখানে যেটা ছিল এএলটি, এখানে ছিল কি আমাদের জাস্ট একটা স্লোগান আর কি। সো আমি এটাকে এমনি দিয়ে দিলাম বিবিবিডি ইমেজ বা কিছু একটা। আমরা যদি এখানে দেখি, ওকে, এখন আর কোনো কি মানে মোটামুটি আমাদের ইমেজ আসছে। আর যদি আপনারা ফুল পেজ মানে বড় ইমেজ নিতে চান, তাহলে বড় ইমেজ নিলে ফুল পেজ ইমেজ হয়ে গেল। আর সিএসএস দিয়ে কি করে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি সেগুলো আমরা পরে দেখবো। সো আমরা একটা ইমেজ নিতে পারলাম, তার হাইট, ওয়াইড এটা তো সরাসরি বলে দিলাম। আবার যদি আমরা সিএসএস দিয়ে কল করাতে চাই তাহলে কি স্টাইল, এটা থাকলো, আমরা এটাকে দিই স্টাইল দিলাম, এটার আমরা ওয়াইড কল করাই। সো আমি এটার ওয়াইড ধরেন 100 দিলাম, 100 পিক্সেল। ক্লিয়ার? তারপর হাইট
ধরুন 80 দিলাম। ওকে, দেখেন এটা এখন কিছু বুঝাই যায় না, এত কমে গেছে। তো যার কারণে আমরা ধরেন ওয়াইতে দিব না, শুধু হাইটটা রাখি, দেখি কি হয়। ফাইন, হাইট রাখলে একটু বোঝা যাচ্ছে। তো এভাবে হচ্ছে আপনারা কোনো ইমেজকে যদি কল করাইতেছেন, ইমেজ কল করাইতে পারতেছেন। ওকে, তার হাইট ওয়াইড যা কিছু দেওয়া দরকার দিতে পারবেন। দেন হচ্ছে আমরা যদি আরেকটা দেখি অ্যাঙ্কর ট্যাগ, মানে এ ট্যাগ, মানে লিঙ্ক করার জন্য কোনো কিছু যদি আমরা লিঙ্ক করাইতে চাই। ও আচ্ছা, লিঙ্কের জন্য আমরা এখানে দেখি, ধরুন আমি এখানে কি লিখি, একটা কিছু লিখে দিলাম আর কি। ধরেন আমরা যখন আমরা কোনো সাইটে দেখি, কোনো একটা ব্রাউজার আমরা ব্রাউজ করি, ধরুন আমি এবিএফ লিখলাম। সো এবিএফ লিখলে মানে এবিএফ এর লিঙ্কে যাবে। সো এখানে দুইভাবে আমরা লিঙ্ক কাজ করতে পারি, একটা হচ্ছে অনলাইন লিঙ্ক, যেমন আমি যদি এখানে লিখে দিই www.abf.com, তাহলে কি এবিএফ নিয়ে যাবে। আর যদি আমি লিখি আমার bd.org, তখনও কোথায় নিবে, এ হচ্ছে লিঙ্ক। এখানে যদি আমরা ক্লিক করি, কি বলতেছে, ইউর ফাইল নট ফাউন্ড, সরি, এবার যখন আমি এখানে ক্লিক করতেছি তখন আমার ভিডিওর সাইডে চলে আসলো। এটা হচ্ছে অনলাইনকে আপনি লিঙ্কটা দিতে পারতেছেন। আর লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে যেমন আমি যখন হচ্ছে এখানে ক্লিক করলাম, তখন কি হলো, এটা এই পেজের ভিতরেই মানে লোড নিল। আমরা চাইলাম যে না, এটা এই পেজের ভিতরে হবে না, এটা অন্য আরেকটা পেজে যাবে। আমরা এখানে ব্ল্যাঙ্ক লিখে দিলাম। ওকে, ব্ল্যাঙ্ক দিয়ে এবার যদি আমরা একটু রিফ্রেশ দেই, আমি এখানে ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আমার আগের ট্যাব কিন্তু থাকতেছে, ও নতুন আরেকটা ট্যাব ওপেন করে নিচ্ছে। আমি আবার ক্লিক করি, আবার আরেকটা ট্যাব ওপেন করতেছে। আর যদি এখান থেকে আমি আন্ডারস্কোরটাকে কেটে দেই, তাহলে দেখেন রিফ্রেশ দেই, ও একটা ট্যাগ নিল, আমি এগুলো কেটে দেই, তারপর এটাকে আবার রিফ্রেশ দেই। সো এই ট্যাবই থাকতেছে, অর্থাৎ একটা ট্যাব ওপেন হবে নতুন। আর আর যখন আমরা আন্ডারস্কোর দিব, তখন আমরা যতবার ক্লিক করব ততবারই নতুন ট্যাব ওপেন হবে। যেমন এখানে যদি আমরা আন্ডারস্কোর দেই, তাহলে কি হয়, যতবার ক্লিক করি ততবার নতুন ট্যাগ, মানে নতুন একটা ট্যাব ওপেন হবে। দেখেন, নতুন ট্যাব, আবার ক্লিক করি আরেকটা নতুন ট্যাব, আবার ক্লিক করি আরেকটা নতুন ট্যাব। আর যখন আপনি আন্ডারস্কোর না দিবেন, তখন শুধুমাত্র একটা নতুন ট্যাব হবে। এটা হচ্ছে লিঙ্কের ক্ষেত্রে। এবার আসি একটু ইমেজের। ধরেন আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে একটা ফোল্ডারের নাম দেই ইমেজ। ওকে, তো ইমেজ দেওয়ার পর আমি এই যে এই ইমেজটাকে এখান থেকে কাট করে এটার ভিতরে নিয়ে গেলাম, মানে যেটা 2 দেওয়া ছিল আমাদের। ওকে, এবার একটু রিফ্রেশ করি, তাহলে কি হইতেছে, এই লোগো আমাদের পায়নি। ক্লিয়ার, এই লোগো এখন আর দেখাচ্ছে না। সো এই লোগো যদি এখন আমাদের ভিউ করাইতে হয়, আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করি, মানে ব্রেক। এখানে আমাদের লিখতে হবে কি, ইমেজ স্ল্যাশ, দেন হচ্ছে ও পাবে আর কি, অর্থাৎ ইমেজ ফোল্ডারের ভিতরে। দেখেন, অর্থাৎ প্রথমে আমরা ফোল্ডার নেম লিখলাম, দেন হচ্ছে ইমেজের নাম লিখলাম, তাহলে ওই ইমেজটাকে পাইতেছে। আর যদি এরকম কোনো ঘটনা ঘটে, ধরেন আপনার এখানে এই ফোল্ডারের বাহিরে যদি থাকে আর কি, আপনার ফাইলটা থাকলো এখানে ফোল্ডার বাহিরে, দেন হচ্ছে ইমেজ, তো সেক্ষেত্রে আবার ডিফারেন্ট ওয়ে। যেমন আমরা যদি এখানে এটা HTML ফাইল, ধরেন আমরা এটাই লিখলাম আর কি, HTML ফাইল লিখলাম। ওকে, এবার এটাকে যদি আমরা এখান থেকে এটার ভিতরে দিয়ে দিই, HTML ফাইলের ভিতরে। ওকে, দেন আমার ইমেজ ফোল্ডার বাইরে, আর এই ফোল্ডারের ভিতরে তোমার মেইন ফাইল। যদি আমরা এবার রিফ্রেশ দেই, এটা আবার ঝামেলাও করতে পারে, আমরা আবার নতুন করে ব্রাউজ করি।
ধরেন এই যে ইমেজ দুইটাই আমাদের কিন্তু এখন আর নাই, দুইটার একটাও নাই। তো না থাকার কারণ হচ্ছে আমাদের ফোল্ডার তো এখন মানে ফাইল তো এখন একটা ফোল্ডারের ভিতরে। সো ও ইমেজ যদি খুঁজতে হয় তাহলে ওকে কি করতে হবে, আগে ফোল্ডার থেকে বের হইতে হবে। এবার যদি আমি একটা রিফ্রেশ দেই, আমার একটা ইমেজ আসার কথা, কিন্তু ফোল্ডার ফাইল, ওকে ফাইল, স্ল্যাশ ডট টু ডট জেপিজি। এসটিএমএল ফাইল থেকে বের হবে, দেন এটা পাবে। ও সরি, আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে আমি মূলত আমার হচ্ছে এই ফাইলটাকে আমি এডিট করতেছি, কিন্তু আমি এটাকে এডিট করতেছি না মূলত। ক্লিয়ার? সো এখানে আসার পর এবার দেখেন আমার যতগুলো এডিট করছি আসলে সেটা ব্যর্থ। সো এখান থেকে বের হলো, দেন সে পাবে। ওকে, দেখুন ইমেজ প্রথমটা কিন্তু পেল। তো আমরা যদি আবার দেখি এটাকে, এই যে একটা ইমেজ পাইছে সে। আর যদি এটাকে আমরা পাইতে চাই তাহলে কি করতে হবে, ফোল্ডার থেকে বের হইতে হবে। সেম বের স্যার হইল, এই দুইটা ডট আর স্ল্যাশ দেওয়া মানেই ফোল্ডার থেকে বের হয়ে ওইটার ভিতরে যা আছে তা। বলতেছি একটু। যেমন আমরা যখন ডট ডট দিলাম, দুইটা ডট, তার মানে হচ্ছে একটা ফোল্ডার থেকে সে বের হইলো। যখন ডট দিবেন তখন সে ফোল্ডার থেকে বের হবে। যেমন আমার ফাইলটা আছে কোথায়, এখানে, এই না? তো আমি যখন জি একটা ডট দিয়ে দিছি তখন সে কি করতেছে, আমার এই এইচটিএমএল ফাইল যেটা এখান থেকে সে বের হইলো। বের হওয়ার পরে আমি কি বলছি, যে একটা ফাইল থেকে সে বের হলো, বের হওয়ার পরে সে পাবে কি, আরেকটা ফোল্ডার পাবে সে, ইমেজ ফোল্ডার। তো সে এই ইমেজ ফোল্ডারটাকে দেখলো, এটা এবার এটার ভিতরে আমি ঢুকতে বলতেছি। সো এই ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকলো, ঢোকার পর তখন আমি বলতেছি যে টু ডট জেপিজি যে ফাইল আছে সেটাকে নাও। তো ও হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে গিয়ে দেখলো যে টু ডট জেপিজি ফাইল কোনটা আছে, ওইটাকে ও ওপেন করে দিল। আর প্রথমটা আমি বলছি কি, যে ডট ডট মানে একটা একটা ফাইল একটা ফোল্ডার থেকে বের হও। সো ও একটা ফোল্ডার থেকে বের হবে, বের হওয়ার পর খুঁজবে যে ওয়ান ডট জেপিজি এই ইমেজটা কোথায় আছে। তো এখান থেকে যখন বের হইতেছে তখন কি পাইতেছে, যে ওয়ান ডট জেপিজি। জি ক্লিয়ার? স্যার বুঝতে পারছি। জি যদি মনে করেন এটাকে আমি আরেকটা ফোল্ডারের ভিতরে রাখি, আমি এখানে এইচটিএমএল লিখলাম, লিখে এটাকে যদি আবার এখানে নিয়ে দিলাম, হ্যাঁ, এবার যদি এটাকে ওপেন করি, সাবলাইম টেক্সট, এটা থাক, আর এটাকে এবার আমরা ওপেন করি, দেখেন ইমেজ এবার নাই। তো এবার এখানে কি করতে হবে তাহলে বলেন, আরেকটা ফোল্ডার অ্যাড করতে হবে, আরেকটা মানে বের করতে হবে। আরেকটা ফোল্ডার থেকে বের হইতে হবে। এই ক্লিয়ার? যখন জি আরেকটা ফোল্ডার থেকে বের হইলাম তখন আমরা যদি এবার রিফ্রেশ দিই তাহলে ইমেজ পাইতেছি জি সেম টু সেম। তাহলে উপরটা যদি আমরা পাইতে চাই তাহলে আমাদের আরেকটা ফোল্ডার থেকে বের হইতে হবে। সো একটা ফোল্ডার থেকে বের হইতে গেলে আপনাদের দুইটা ডট দেন স্ল্যাশ।
ওকে, তাহলে আমাদের দুইটা ইমেজই আমরা পাই দিছি, অর্থাৎ যদি আমরা ফোল্ডারের ভিতরে থাকি এভাবে। আর যদি আমরা ফোল্ডার ধরাইতে চাই, অর্থাৎ আহ, যেমন স্যার যদি এটা আপলোডের পরে মনে করেন ইমেজ গুলা যেখানে যেভাবে ছিল লেখার সময় কোডটা ওইটা ওইভাবে না থাকে, যে আমি ইমেজটা অন্য জায়গায় রেখে দিলাম আপলোড হয়ে গেছে, তখনও কি চলে যাবে? না, ইমেজ তো আপনাকে ফোল্ডারের ভিতরে ওই ফোল্ডারেই রাখতে হবে, আপনি ইমেজ আপলোড করতে হবে ওইভাবেই। আর যদি আপনি অনলাইনে রাখেন সেটা ডিফারেন্ট হিসাব কিতাব, অনলাইনে যদি কোনো ইমেজ দেন তখন আপনার অনলাইন থেকে কোনো চেঞ্জ হবে না। ও ওকে। যদি আমরা কোনো একটা অনলাইন ইমেজ নিতে চাই, ধরেন এটা যদি আমরা অনলাইন দেখি আছে কিনা, অনলাইন লিংক, স্যার স্ক্রিন নাই, স্ক্রিন। স্ক্রিন দেখা যাচ্ছে না। এই হচ্ছে অনলাইন ইমেজ। ধরেন আমরা এটাকে যদি এখান থেকে নিয়ে নেই, এটা আসবে, স্যার স্ক্রিন আটকায় রয়েছে, দেখা যায় না। দেখেন ভালো করে, আমি তো দেখতেছি। স্যার এখানে শুধুমাত্র আমাদের নামগুলোর স্ক্রিন দেখা যায়, আর কোনো কিছু না। সবারই কি সেম সমস্যা? হ্যাঁ, মনে হয় না স্যার, slow আপনার। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে এটা ওনার প্রবলেম, উনি হয়তো পিন করে দিছে ওই স্ক্রিনটাকে। পিন বা আপনার নেটে কোনো প্রবলেম থাকতে পারে। এটা ঠিক করবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা ক্লিক করে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, দেখেন। জি জি। আমি আসলে অনলাইন ইমেজ খুঁজে পাচ্ছি না। আহ, মাশাআল্লাহ, দেখি এবার কাজ করে কিনা। ওকে, এটা হচ্ছে অনলাইন ইমেজ লিংক। যখন আপনি অনলাইনে দিলেন তখন আর এটা ঝামেলা নাই। অনলাইন থেকে ওরা যদি না সরায় তাহলে আপনি পাবেন, কারণ এটা হচ্ছে অনলাইন বিশাল এক লিঙ্ক। সুবহানাল্লাহ। আচ্ছা, অনলাইনে আরো ছোট ছোট লিঙ্ক পাওয়া যায় যেটা অনলাইন থেকে আপনি সরাসরি পাবেন আর কি, যদি ওভাবে দিতে চান। ওকে, তো অনলাইন থেকে না দেওয়াই ভালো, সেটা হচ্ছে আপনার ফোল্ডারে আপনি প্রয়োজনে ডাউনলোড করে রেখে দেন দিবেন। আচ্ছা, ইমেজ তো আমরা দেখলাম মোটামুটি। এবার দেখেন এখানে আমরা যদি আরেকটা ফাইল করি আর কি, যেমন এখানে একটা ইন্ডেক্স ফাইল আছে, আমরা HTML ফাইলের ভিতরে যদি আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি, HTML ফাইল ক্রিয়েট করি আরেকটা, ধরেন আমি ইমেজ নামিয়ে দিলাম ইমেজ ডট HTML। ইমেজ না দিয়ে টেবিল দিয়ে এটাকে টেবিল ডট HTML। ওকে, তো এটাকে যদি আমি ওপেন করাইতে চাই, দেন HTML, এখানে আমি টেবিল দিয়ে দিলাম। আচ্ছা, টেবিল আসলো। আমি যে জন্য এটা দিলাম আর কি, সেটা হচ্ছে দেখেন আমরা
আমাদের এখানে একটা ইন্ডেক্স আছে, তাই না? সো এটাকে যদি আবার ওপেন করি, যেমন এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এবিএফ, আমরা এখানে এবিএফ ধরেন এটা থাকলো, এবিএফই থাকলো, এখানে আমি দিলাম যে টেবিল। ওকে, এবার দেখেন আমার আরেকটা ফাইল আমি ক্রিয়েট করলাম, কোথায় সেটা HTML ফাইলের ভিতরে টেবিল নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। সো এখানে এটাকে শুধু আমি HTML রাখি, অলরেডি হবে না যেহেতু এটা আন্ডারে কাজ করা আছে আর কি। সো দেখি আমরা এটাকে, যদিও এইভাবে ফাইল লিখলে হাইফেন না দেওয়াই ভালো, স্পেস না দেওয়া ভালো। সো আমরা এটাকে রাখলাম, দেন এটার ভিতরে আমাদের কি আছে, টেবিল ডট HTML, তাই না? এটার ভিতরে, সো এটার ভিতরে আছে, দেখি আমরা স্পেস থাকা অবস্থায় কতটুকু কাজ করে আর কি। HTML টেবিল, ওকে, তো এই হচ্ছে আমাদের লিঙ্ক। ওকে, তাহলে আমরা একটা হচ্ছে আমাদের ইন্টারনালি কোনো ফাইলকে যদি আমরা কল করাইতে চাই তাহলে আমরা এভাবে কল করাইতে পারবো। আর একটা হচ্ছে যদি আমরা অনলাইনে কোনো ফাইল কল করাইতে চাই সেক্ষেত্রে কি সেম, কোনো কিছু লিঙ্ক করাইতে গেলে আপনাকে এই ট্যাগের ভিতরে আপনাকে লিঙ্ক করাইতে হবে। এবি এফ, আমরা লিখে দিই এখানে এবিএফ ওয়েবসাইট, দেন যদি আমরা এখানে লিঙ্ক দিয়ে দিই, ওকে, তাহলে এটা দিতেছি কি এবিএফ এর ওয়েবসাইটে, আর এটা যাবে আমাদের ইন্টারনালি কোনো ফাইল ওপেন করতে গেলে। এই দুইটা আসলো, একটা টেবিল আর একটা এবিএফ ওয়েবসাইট। ওকে, এই যে ওয়েবসাইট ওপেন হলো, আরেকটা হচ্ছে কি টেবিল ওপেন হবে। সো এই যে টেবিল ওপেন হলো। টেবিলটা কি দেখাবো আপনাদেরকে একটু? জি স্যার দেখান। ধরেন এখানে আছে টেবিল, আমরা একটা টেবিল যদি ক্রিয়েট করতে চাই, টেবিল ট্যাগ নিব। ওকে, দেন এটার ভিতরে আমরা একটা টি হ্যাড নিয়ে নেই, টি হ্যাড আপাতত নিলে ভালো আর কি। সো নিলাম, নেওয়ার পর আমরা টিআর নিব। টিআর মানে হচ্ছে কি টেবিল রো, টি হ্যাড আপাতত দরকার নেই মনে করেন। টেবিল রো, টেবিল রো এর ভিতরে যখন আমরা কোনো একটা টেবিল দেখি, এখানে টিএইচ মানে হচ্ছে টেবিল হেড। ধরেন আমরা সিরিয়াল নাম্বার দিলাম, তারপরে হচ্ছে তার নাম থাকবে মানে নেম, তারপরে আমরা কি দিতে পারি, অনেকে যারা হচ্ছে কি বলে এটাকে যে ইন্টারমিডিয়েট করে আসছেন তাদের তো ইন্টারই হচ্ছে HTML এর টেবিল বা এই যে হিপ ট্যাগ যেগুলো আমি আজকে দেখাইতেছি এগুলো সবগুলো ইন্টারমিডিয়েটে যাদের ছিল আর কি আইসিটি, তাদের এটি শেষ হওয়ার কথা। ধরেন আমি এতটুকু লিখলাম, ওকে, তাহলে নেম আইডি অ্যাড্রেস চলে আসলো। আর যদি আমরা এখানে একটা বর্ডার ইউজ করি, বর্ডার ধরুন আমি 1 দিলাম, ওকে, তাহলে বর্ডার চলে আসলো। এবার আমরা ডাটাগুলো দিব আর কি। সো টিআর, আরেকটা টেবিল রো নিলাম। তো স্যার এটা দিলেন নিচে নিচে কিন্তু আসলো সাইডে সাইডে, এটা কি এরকমই হবে? আচ্ছা বলতেছি wait। এটা আমি নিচে দিছি বা যেখানেই দেই না কেন এটা কোনো ফ্যাক্ট না, ক্লিয়ার? এই যে এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে এই টিআর, টিআর মানে হচ্ছে রো, মানে একটা রো এর ভিতরে আমি কয়টা কলাম নিতেছি। এদিকে যদি ভাববেন একটা কলাম, এটা একটা কলাম, এটা আরেকটা কলাম, এটা একটা কলাম, তাহলে কয়টা কলাম নিলাম, 1 2 3 4। তার মানে আমার একটা রোতে কয়টা কলাম থাকতেছে, 4টা। দেখেন আমার একটা রোতে কয়টা কলাম আছে, এই যে প্রথম 1 2 3 4, মানে আমার 4টা কলাম
থাকতেছে। যদি আমরা এখানে লিখি স্টুডেন্ট আইডি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এবার দেখেন এই যে 1 2 3 4, এই যে আমি 4টা কলাম নিলাম। এটা একটা রো, যে এই মানে বাম পাশ থেকে ডান পাশ যদি চিন্তা করেন তাহলে এটা একটা কি রো, একটা রোতে 4টা কলাম। সো আপনি এটা এক লাইনও লিখতে পারেন, নিচে নিচেও লিখতে পারেন, সেটা ফ্যাক্ট না। আমি সিরিয়াল দিলাম 1। এবার ধরেন আমি এটাকে যদি পাশাপাশি লিখি তাও কোনো ফ্যাক্ট না। আমি নাম এবিসি কিছু একটা দিয়ে রাখলাম, তারপর হচ্ছে আমি মূল ফ্যাক্টটা হচ্ছে আপনার টিডি ওপেন করতে হবে, এটা আবার ক্লোজ করতে হবে। এটা হচ্ছে টিএইচ, এখানে টিডি দিলেও কোনো প্রবলেম নাই, বাট যখন আপনি টিএইচ হেডিং দিবেন তখন এটা একটু বোল্ড হবে ডিফল্টে। যেমন আমরা কি নিলাম, নিচে নিচে লিখলে হয় কি সুবিধা, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এটা ট্যাগ ওপেন করছেন ক্লোজ করছেন, এটা আপনি পাশাপাশিও লিখতে পারবেন। আচ্ছা, টিআর টি এবিসি আমরা তারপর দিলাম স্টুডেন্ট আইডি, ধরেন আমি একটা স্টুডেন্ট আইডি এখানে দিয়ে রাখলাম। দেন হচ্ছে অ্যাড্রেস, আমি একটা অ্যাড্রেস এখানে লিখে দিলাম, সেভ দিলাম। এটাকে আপনাকে শুধু এটা কপি করলে হবে না। এখন দেখেন এখানে কয়টা আছে, 1 2 3 4, আমি আবার পরের রোতে কয়টা লিখলাম, 1 2 3 4টাই লিখলাম। দেন এটাকে আমি যদি এই পুরো রোটাকে কপি করব, রোটাকে কপি করে আমি আবার এখানেই পেস্ট করে দিলাম। ওকে, দেখুন এই 1টা 2 3, এবার আমরা একটা রিফ্রেশ দেই, আসতেছে। এটা হচ্ছে একটা জি রো, স্যার। আর এই একটা নেক্সট রো, সেকেন্ড থার্ড। যদি বুঝতে অসুবিধা হয়, এটা হচ্ছে আমাদের 2 আর এটা হচ্ছে কি 3, এই যে 1 2 3। যদি ধরেন আপনি এখান থেকে বরিশাল বাদ দিয়ে দেন, মানে একটা রো একটা কলাম আপনি কম লিখলেন, তাহলে কিরকম হবে দেখেন, এখান থেকে কলামটা মানে টেবিলের চেহারাটা একটু নষ্ট হয়ে গেল। নষ্ট হয়েছে কি কিরকম দেখেন, আমরা একটু এখানে স্টাইল ইউজ করি। সো স্টাইল, এটার ওয়াইড দিলাম 100%। ওকে, তাহলে দেখেন যে এটাতে মনে হচ্ছে যেন একটা কিছু ছুটে গেছে। এখন এটাকে যদি আপনি আবার ঠিক করতে চান সেটাও ঠিক করতে পারবেন, তো সেই ক্ষেত্রে আবার একটু অন্য সিস্টেমে করতে হবে। যেমন এই কোনটা আমরা যদি দেখি একটু, আমার উপরে কিন্তু রো ঠিক আছে, ক্লিয়ার। সেকেন্ড রোতে আসার পর আমরা কি দেখতেছি, যে এই যে এটা এখানে একটা কলাম কমে গেছে, তাই না? তো একটা কলাম যখন কমে যাইতেছে, একটা কলাম কি করতেছে, এই কলাম মানে এই কলামটাই মূলত এই কলামের জায়গা যদি দখল করতে চায় এটা, তাহলে আপনারা এখানে লিখতে পারেন কোল্যাপস, কোলেসমেন্ট 2। এবার দেখেন এখন আর সমস্যা নেই, ঠিকঠাক মতো কাজ করতেছে। এবার একটু দেখেন, যখন আপনি টিডি লিখবেন তখন হবে কি, ডিফল্টে আপনার টেক্সটটা বোল্ড হবে এবং টেক্সটটা আপনার অটোমেটিক্যালি সেন্টারে থাকবে। আপনি চাইলে সিএসএস দিয়ে পরে এদিক ওদিক করতে পারবেন, বাট ডিফল্ট যেটা থাকে আর কি, ডিফল্টে টিএস লিখলে সেটা সেন্টারে থাকবে, ক্লিয়ার। আর এটা তো বুঝলেন, এটা কোল স্পেন দিলাম, যেগুলো আপনাদের যদি কারো ইন্টারমিডিয়েট থাকে আর কি। আবার রো স্পেন আছে, কোল স্পেন আছে, সো অত জটিলে না জানলেও চলবে, কারণ টেবিলে নিয়ে আপনাদের অত দরকার নাই। আচ্ছা, যদি আমরা টেবিলের কোনো সিএসএস দিতে চাই সেটা আমরা দিতে পারবো। আর একটু স্যার মজা, একটা কথা ছিল, জি বলেন। ওই যে টেবিলের পেজটা একটু জানা, এই যে এই টেবিলে বরিশাল যেটা উপরে, এটা যখন আপনি ঠিক করলেন তখন এটা পুরাটা লাইন নিয়ে নিছে। এটা যদি পুরাটা লাইন নিয়ে এই নিচে যেভাবে বরিশাল লেখা আছে এইভাবেই নেয়, কিন্তু শুধু লেখাটা থাকবে না, তাই এটা কিভাবে করব? মানে এই পুরাটা র নিবে না, অ্যাড্রেস আর স্টুডেন্ট আইডির পুরাটা র নিয়ে নিছে না প্রথম লাইনটা, কিন্তু এভাবে না হয়ে যদি দুইটাই থাকে, শুধু লেখাটা না থাকে। আপনার কোশ্চেনটা আমি খুব মানে ফুললি বুঝি নাই যদিও, তারপর আমি একটু দেখাই দিতেছি আপনাকে। সাপোজ ধরেন অ্যাড্রেস নিলাম না আমরা, জি অ্যাড্রেস, সো অ্যাড্রেস হচ্ছে যদি আমরা সবার মানে অ্যাড্রেস যদি সবার বরিশাল করে দিই এখানে, মানে একটা এখানে যদি একটা কলাম করে দিই, একটা কলামে সবার অ্যাড্রেস কি হবে, বরিশাল হবে। ধরেন আমরা এখান থেকে এই বরিশালটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম যে সবার অ্যাড্রেস বরিশাল। তাহলে আমরা এখান থেকে এটাকে কোল স্পেন 2 বানিয়ে দিই,
আর এটাকেও ক্লোজ পেন 2। ক্লোজ পেন বলতে রোইস পেন হবে। আচ্ছা, ধরেন আমরা এরকম চাচ্ছি যে এখানে শুধুমাত্র একটা কলাম থাকবে। ক্লিয়ার? জি স্যার, এই যে এইবার যদি নিচের গুলা বক্স থাকলো কিন্তু লেখা থাকলো না, এটা বলছিলাম। নিচেগুলো এখানে বক্স তখন থাকবে, লেখা থাকবে না। হ্যাঁ হ্যাঁ সেটা তো সহজ জিনিস, সেটা তো আপনি শুধুমাত্র এখানে একটা টিডি দিয়ে দিবেন। এই যে এখানে একটা টিডি দেন, অনলি টিডি দেন শুধু। এই যে চলে আসছে, লেখা নেই। হ্যাঁ স্যার, হয়েছে হয়েছে। সেম টু সেম এখানেও যদি আপনি টিডি দিয়ে দেন, তাহলে কি আসতেছে? চলে যেতেছে। হয়েছে স্যার এবার, থ্যাংক ইউ। আর যদি আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে এই বরিশালকে এখানে রো স্পেন দেই, দেখি কি করে ও। তাহলে কি হলো? মানে সবার অ্যাড্রেস, একটাই হয়ে সবার বরিশাল হয়ে গেল। সবার অ্যাড্রেসটা বরিশাল হয়ে গেল। এটা দিলাম আমরা কি রো স্পেন, কারণ ও একা হচ্ছে 3 জনের রো এর জায়গায় খাইছে। ক্লিয়ার? এই যে ও একা কত জি জনের জায়গায় খাইছে? 3 জন। তো যার কারণে আমরা দিলাম কি রো স্পেন 3। আচ্ছা স্যার, ওই বরিশালটাকে যদি আমরা বল করতে চাই তাহলে ওইটা কি করতে হবে? ফুল করতে গেলে হয় সিএসএস লিখবেন, আর না হয় সহজে লিখবেন। যদি সহজে করতে চান সেটা হচ্ছে বি ট্যাগের ভিতরে দিয়ে দেন, তাহলে এটা বোল্ড হয়ে যাবে, অথবা স্ট্রং। এটা হচ্ছে সহজ উপায় আর কি, একেবারে ট্যাগ দিয়ে যে বোল্ড হয়ে গেছে, বোল্ড হয়েছে দেখা যায়, জি স্যার, অথবা বুঝছি স্ট্রং স্যার। ট্যাগ। আর যদি চান যে এটাকে আরেকটু সেন্টারে আনবেন, তাহলে আমরা যদি এখানে সেন্টার ট্যাগ ইউজ করি, দেখি চলে আসে কিনা। ধরেন আমরা একটা সেন্টার ট্যাগ ইউজ করলাম, সেন্টার চলে আসছে। জি স্যার। এগুলো সিএসএস এর কাজ। যেমন আমরা চাইলে এখান থেকে আরো পেডিং বা স্পেস যেটা বলি আমরা দিতে পারবো। এগুলোকে মাঝখানে চাইলে আমরা মাঝখানে নিয়ে আনতে পারবো, সেটা হচ্ছে যখন আমরা সিএসএস ইউজ করব। ক্লিয়ার? জি স্যার। আমি দেখাইতে চাই না যে আবার আপনারা আবার গোলমাল পাকায় না অনেক দেখাইলে। যেমন আমরা যদি হচ্ছে ইনলাইন সিএসএস লিখি, হ্যাঁ, আমরা এখানে যে একটা স্টাইল লিখলাম, লিখে আমরা এখানে হচ্ছে একটা প্যাডিং দিই। আমি প্যাডিং লেফট আমি দিলাম 15 পিক্সেল। তাহলে দেখেন এটার চেঞ্জটা কি আসতে পারে। দেখতে পাচ্ছেন যে এটা 15 পিক্সেল সরে গেছে এখান থেকে। এখন ধরেন আমরা সবগুলো চাইতেছি যে না, আমার যতগুলো তথ্য আছে আমি সবগুলো থেকেই 15 পিক্সেল প্যাডিং দিব। তাহলে আমরা কি করতে পারি, ধরেন আমি এখানে একটা স্টাইল নেই, টেবিল, টেবিলের টিআর এর টিডি। সো টিডিতে আমরা কি করতেছি, প্যাডিং দিব। সো প্যাডিং লেফট আমি 15 পিক্সেল দিয়ে দিলাম। তো একটা কোড লিখলাম, সবাই কাজ করবে। ওকে, দেখুন। স্যার প্যাডিং এগুলা কি সিএসএস এর কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো এমনি আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, বুঝলাম, যেহেতু বুঝলাম। সিম্পল কিছু। তারপর যদি আমরা এটাকে সেন্টারে চাই, ধরুন আমি প্যাডিং দিব না, আমি চাইতেছি সব সেন্টারে থাকবে, তাহলে আমরা এখানে টেক্সট অ্যালাইন বলে দিই সেন্টার। ওকে, সবগুলো লেখা এবার সেন্টারে চলে আসলো। আর যদি আমরা এই যে বর্ডার কত দেওয়া আছে, এটাকে একটু 40 দিয়ে দেখি কি অবস্থা। ওকে, দেখতে মনে হচ্ছে 3D 3D একটা মুড চলে আসছে। আর যদি আপনি এখানে 2 বা 4 ইউজ করেন, ওকে,
তো এভাবে হচ্ছে আপনি এই কাজগুলো মোটামুটি টেবিলের যে কাজ এগুলো করতে পারতেছেন। একটা টেবিল আপনি আপনার চাইলে ইমেজও নিতে পারবেন টেবিলের ভিতরেই। স্যার তার মানে কি আমরা যদি সবগুলোর জন্য একটা কোড অ্যাপ্লাই করতে চাই তাহলে এটা হেডের ভিতরে যাই লিখবো, আর যদি সিঙ্গেল সিঙ্গেল করাইতে চাই এটা নিচে বডির ভিতরে লিখবো, তাই তো? সিএসএস এ আসি আমি, ওগুলো আসলে সিএসএস পার্ট তো এই জন্যই দেখাতে চাইলাম না। আমি আগেই বলছিলাম যে সিএসএস আমরা তিনভাবে লিখতে পারি, একটা হচ্ছে ইনলাইন, ইনার লাইন, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ওকে, আপনি যখন ইনলাইন সিএসএস স্যার লিখবেন, সিএসএস গুলো একটু না করাইলে ভালো হবে, গোলমাল পেকে যাচ্ছে মাথায়। এই তো সেটাই বললাম আমি, কারণ এটা হচ্ছে ইনলাইন এইচটিএমএল গুলো সব বুঝতেছি কিন্তু সিএসএস গুলো বুঝতেছি না। আর এগুলো স্যার হচ্ছে আমি ইনার দুইটাই লাইন। যে বুঝতেছি। আপনি যেটা বললেন যে আপনি একটা একটা কোড লিখবেন যেটা সবার উপরে অ্যাপ্লাই করবেন, তো সেটা আপনি এভাবে হেডিং ট্যাগের ভিতরে ইনার লাইন লিখে দিতে পারেন। ওটা সব মানে এইচটিএমএল টেবিল, যদি আমার আরো টেবিল থাকতো, যেমন আমি যদি আরেকটা টেবিল নেই, তাহলে আমার এই টেবিলের উপর কি হবে, সেম কাহিনী অ্যাপ্লাই হবে। ধরুন আমি এটাকে দিলাম অ্যাসাম, আগেরটা সিরিয়াল ছিল, নেম, তারপরে হচ্ছে এডিডি, এখানে বর্ডার দেই আমরা, বর্ডার 1, তারপর টিআর, দেন টিডি ধরেন 1, তারপর টিডি এবিএনএন, অ্যাড্রেস কিছু একটা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, যদি আমরা এই টিডিআর মানে টিআরটাকে আবার কপি করি, এটাকে 2, সেম, এটাকে যদি আমরা 3 দিই, এখন এটা হয়তো আমাদের বুঝতে অসুবিধা হইতেছে, তাই না? কারণ এটা 100% না। তো এটাকেও যদি আমরা 100 এরকম চাই যে টেবিল যা আছে সব 100% হবে হোয়াইট, এই যে এই হোয়াইট এখানে থাকবে না, অটোমেটিক্যালি আমরা স্টাইল থেকে বলে দিব। সেম এখানে যদি আমরা বলে দিই যে টেবিল এটা কি হবে, হোয়াইট 100%, তার মানে কি হলো, যতগুলো টেবিল থাকবে আমার সবগুলো টেবিল হোয়াইট কি হইতেছে 100% হয়ে যাবে। ক্লিয়ার? আর দুইটা টেবিল কিন্তু, এই একটা টেবিল, এই একটা টেবিল, এটার কিন্তু আমি মানে সিএসএস, একটা সিএসএস কল করেছি, তো আমার যতগুলো টেবিল আছে সবগুলো টেবিলের উপরে এটা অ্যাপ্লাই হয়ে গেল। এটা আবার আমরা যখন সিএসএস যাবো তখন আর একটু ভালোভাবে দেখবো, ওইদিকে আপাতত চিন্তা না করি। তো এটা হচ্ছে দেখেন, আমরা একটা টেবিল নিলাম, একটা টেবিল নিলাম, এটা আমরা জাস্ট আমাদের মতো কোডিং লিখলাম, কিন্তু এটা কাজ করলো কোথা থেকে, এই সিএসএস থেকে, যেটা আমরা হেডিং এর ভিতরে মানে হেড ট্যাগের ভিতরে লিখলাম, এটাকে বলে ইনার সিএসএস।